প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক, আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা। ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেছেন মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, অভিন্ন স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি। মেরুদণ্ড সোজা রেখে সবার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, কোনো বদলি বাণিজ্য চলবে না, হুঁশিয়ারি মন্ত্রী। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। এখনো দেশকে অস্থিতিশীলের অপচেষ্টায় ফ্যাসিবাদীরা, মন্তব্য বিরোধী দলীয় নেতা। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি বিরোধী দলীয় চিফ হুইপের। রমজানের প্রথম দিনেই জমজমাট ইফতার বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়। খেজুর, লেবু ও শশার দামে উত্তাপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানরা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের এ সাক্ষাৎ হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড নিয়ে গঠন করা হয়েছে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি। অন্যদিকে সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, 4 সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল 9:15টায় দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই শুরু হয় অনানুষ্ঠানিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড এবং সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি বেসরকারি টিভির 4 সাংবাদিকের চাকরিচ্যুতির কারণ খতিয়ে দেখবেন তারা। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধান অনুযায়ী সমাধান বের করব বাসাসের ব্যাপারে। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব। যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব যাতে কোনো ধরনের পিলফারেজের কোনো সুযোগ না থাকে। বৈঠক শেষে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত রয়েছে। এটা কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। শুরু হয়েছে ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধ 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে বলবো। আশা করতে পারি যে ঈদের আগে কিছু, আমরা এই জন্য আজকের মিটিং। কত পরিবারকে কার্ড দেয়া হবে সেটি এখনই সুনির্দিষ্ট না জানলেও এই প্রকল্প সার্বজনীন হবে এমন উল্লেখ করেন আব্দুল আওয়াল মিন্টু। তবে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থ বছরে নেওয়া সঠিক হবে না, কারণ অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল
তার চেয়ে নাজুক অবস্থায় রেখে গেছে। ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি পতিত আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে প্রায় ১.৫ যুগ পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তবে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান বৈদেশিক ঋণের বোঝা, খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি ও ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়ার সীমাহীন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ব্র্যাক ইনে নাগরিক প্ল্যাটফর্ম মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে। তারা অনেক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মনে করি যে সেটাকে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগানো উচিত। একবারে প্রথমেই সবগুলোর ব্যাপারে না যাওয়া, কারণ আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ হবে। বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বন্টন এখনই ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এই যে বলা হচ্ছে 180 দিনের কর্ম পরিকল্পনা তৈরি করেন, আমি হলে ধৈর্য ধরতে বলবো। আমি বলবো ধৈর্য ধরেন, এই অর্থ বছরে আর কিছু হবে না। এইটাকে পরিকল্পনা দাঁড় করান, পরবর্তী অর্থ বছরের অর্থায়নের মাধ্যমে মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটাকে দেখতে হবে। আগামীকাল থেকে আপনি ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য লেগে গেলেন, আর আপনি জানেন না যে 2 তলার বাড়ি না 1 তলার বাড়ি, না কাঠের বেড়া না টিনের বেড়া, তারপরে আপনি এখন দালান কোঠা বানাতে চাচ্ছেন। এইগুলি একটু বাস্তবসম্মত হন, রাষ্ট্রনায়ক উচিতভাবে আমাদের আগাতে হবে। ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি আর্থিক খাতে নতুন সরকারকে সংযমী হবার তাগিদ উঠে আসে আলোচনায়। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে। এতে করে কৃষক এবং শ্রমিকরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। ট্রাম্প আশা করেন প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম পাবে বলে জানান তিনি। অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সরকার সকল দল মত বর্ণ নির্বিশেষে, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে
তিনি একথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিক্ষায় বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয়, সক্ষমতা। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনবো। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়া কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা জানান। আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার মাহফিলে দলটির কেন্দ্রীয় নেতা সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে, এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করে, তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সমপর্যায়ে আসতে পারি, সেই ধরনের রাজনীতি করে যাব ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলোকে দলীয় সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী জামাত। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় এতিমদের সাথে ইফতারের আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে তখন জামাত তার প্রতিবাদ করবে। গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে দাবি করে জামাতের আমির আরও বলেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায় বলে মনে করে জামাত। তিনি বলেন, দেশে এমন সংস্কৃতি গড়ে তোলা হবে যেখানে এতিমদের মধ্য থেকে একসময় কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে। ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি, উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম।
নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশ জুড়ে প্রতিহতের ডাক দেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ার করেন নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের কাছে আওয়ামী কালচার দেখতে চায় না জনগণ। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায় অস্বীকার করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত সংসদ অধিবেশন শুরুর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিকভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আওয়ামী লীগের জেলা কার্যালয় তারা তালা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে। রাজধানীর ভাসানটেকের লালাশাহী মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের সাথে রোজার প্রথম দিনের ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিকেলে জাইমা রহমান এতিমখানায় গিয়ে শিশুদের সাথে কুশল বিনিময় করেন। আনন্দঘন পরিবেশ তৈরি করে জাইমা রহমান শিশুদের সাথে খুনসুটিতে ব্যস্ত থেকে বেশ কিছু সময় পার করেন। প্রধানমন্ত্রীর মেয়েকে কাছে পেয়ে শিশুরাও আত্মহারা হয়ে পড়ে। তিনি এতিমখানার বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন, দায়িত্বরতদের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাসও দেন। পরে এতিম শিশুদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশ জাতির কল্যাণে দোয়া করেন তারা। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা 17 আসনের করাইল বস্তি এবং ভাসানটেক এলাকার 14টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার ও সেহরি দেওয়া হবে। রমজানের প্রথম দিনই জমজমাট রাজধানীর ইফতার বাজার। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার সামগ্রীর দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বড় বাপের পোলায় খায় শাহী কাবাব, সুতি কাবাব, পোলাও গোস্ত, হালিম, জিলাপি, শরবত, মাঠা সহ হরেক রকম ইফতারের পসরা বসেছে চকবাজারে। দাম একটু বেশি হলেও ঐতিহ্যবাহী ও সুস্বাদু ইফতার কিনতে পেরে খুশি নগরবাসী। চকবাজার ঘুরে এসে আল মাসুম সবুজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে লইয়া যায়। গুস্ত সহ রকমারি খাবার ও মশলার সংমিশ্রণে তৈরি মুড়ি। ঐতিহ্যবাহী এই খাবার ইফতার হিসেবে পুরান ঢাকাবাসীর কাছে বেশ চাহিদা। গেল কবছর ধরে ভাইরাল দুনিয়ায় বড় বাপের পোলায় খায় ইফতারের নাম মুখে মুখে। 3 पूरी बिक्री होता है। इफ्तार तेरा घी का 12 मसाला बड़ बाप पे पोला खाए ठोंगा बने जाए। এটা 12 আইটেম 12 মশলা বড় বাপে পোলা খায়। বড় বাপের পোলা খায়, এটা একটু ঐতিহ্য। আর আপনার এখানে পুরান ঢাকার যেগুলো পাওয়া যায় সেগুলোর টেস্টগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়, নিউটনে এগুলো পাওয়া যায় না। চকবাজারের সুতি কাবাব, শাহী কাবাব, আস্ত কোয়েল, মুরগি সহ রকমারি খাবারের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। দাম একটু বেশি, তারপরেও খেতে সুস্বাদু ও ঐতিহ্যের ছোঁয়া। সব মিলিয়ে রোজাদারদের কাছে এসব খাবারের চাহিদাও অনেক। মালটা হইলো এটা গরুর মাংস দিয়ে তৈরি হয়, আর এটা খাসির মাংস দিয়ে তৈরি হয়। এটা সুতি কাবাব, খাসির রোস্ট, আরো বিভিন্ন ধরনের রোস্ট কাবাব আইটেম এগুলো আছে। পুরান ঢাকার ইফতারে আসলে এটা ঐতিহ্যবাহী ইফতার বাজার। আমরা আসছি সেই ঐতিহ্যের একটা অংশ হতে। পুরান ঢাকাবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকে গেছেন চকবাজারে ইফতার কিনতে। শুধু কি মাংসের আইটেম, মাঠা, শরবত, ফালুদা কিংবা শাহী জিলাপি, পুরান ঢাকার প্রতিটি ইফতারে যেন আভিজাত্যের ছোঁয়া। কোনটা বাদ দিয়ে কোনটা কিনবে প্রথম দিনে, তাই চাপটাও ছিল অনেক। এটা আপনার হলো পেস্তা বাদামের শরবত, এটা আপনার আছে হলো মহাপদ শরবত, তরমুজ, দুধ, চিনি, রুয়াবজা দেওয়া আছে। আর এটা আছে আপনার লাবাং দেওয়া আছে। আর আপনার আমরা বিক্রি করছি ফালুদা। এগুলো সবই আমাদের হলো নিজস্ব তৈরি করা কি। মাঠা কিনছি, মোরগ পোলাও কিনছি, ঘুগনি কিনছি, জিলাপি কিনছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী 400 বছরের পুরানা ইফতার পাওয়া যায়। সেটার মধ্যে সুতা কাবাব, খাসির লেগ রোস্ট, কবুতর, কোয়েলের আস্ত রোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোপ্তা, কাবাব, শাহী পরোটা, অনেক ইফতার পাওয়া যায় ঐতিহ্যবাহী। চকবাজার এসব ইফতার সামগ্রীর ক্রেতা ও বিক্রেতা সবাই জানান, বিশেষ বিশেষ ইফতার সামগ্রী থাকায় রোজার প্রথম দিনে দর্শনার্থী কিংবা ইউটিউবারদের ভিড় একটু বেশি। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন রোজাদাররা সহজে কিনতে পারবেন এই পছন্দের ইফতার।
সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 10% শুল্ক ছাড়ের পরও দাম কমেনি রোজার অন্যতম প্রয়োজনীয় সামগ্রী খেজুরের। এজন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন একে অপরকে, ভুক্তভোগী সাধারণ ক্রেতারা। এদিকে নিত্য প্রয়োজনীয় লেবু শসার দামও ছাড়িয়েছে 100 টাকার ঘর। তবে স্বস্তির খবর আছে ছোলা ও চালের দামে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় সরকার খেজুরের আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে নামিয়ে আনে 15%। আশা ছিল তাতে দাম বাড়বে না ইফতারের অন্যতম অনুষঙ্গ এই খেজুরের। তবে বাজারের চিত্র ভিন্ন। দেখা গেছে গত বছরের তুলনায় এবারও কেজিতে 1.5 থেকে 200 টাকা বেড়েছে বেশিরভাগ খেজুরের দাম। এজন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকার ও সিন্ডিকেটকে। গত বছর 400 করে খাইছি দাপাস, এখন কয় 600, দোকানদারই কয় যেটা প্রয়োজন ওইটাই দাম বেশি। সরকারও কিছু করতে পারে না, আর আমরা তো কিছু করতে পারবো না। দাম বাড়ছে সিন্ডিকেট বাজার, বুঝেন না? এখন ওরা যা কয় দেশে তাই চলে, এসব কিছু করার নেই। তবে আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। বলছেন চাহিদার তুলনায় খেজুর আমদানি হয়েছে 20 থেকে 30 হাজার মেট্রিক টন বেশি। অন্যবারের চেয়ে এবারের খেজুরের দাম কম বলেও দাবি তাদের। মালয়েশিয়া থেকে আসতেছিল চট্টগ্রাম বন্দরে, সেই জাহাজটা কিন্তু ডুবে গেছে থাইল্যান্ডের উপকূলে। এইটার ভিতরে খেজুর ছিল প্রায় 3-4 হাজার টন। এই খেজুরটা হলো ইরাক থেকে আসছিল এই খেজুরগুলো। এই কারণে খেজুরের বাজারটা হলো, ইরাকি খেজুরের দামটা কিছুটা বাড়ছে। 2 মাস আগেও যে বাজারটা ছিল এখনও সেই বাজারটা। এখন আমরা শুনতেছি যে বাজারে খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাদামতলিতে বৃদ্ধি পায়নি। বাদামতলিতে বাজার স্বাভাবিক আছে, খুচরা মার্কেটে হয়তো বৃদ্ধি পেয়েছে। এটা তো আমার দেখভাল আমরা করি না, যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা বলতে পারবো না। এদিকে ইফতারির অন্যতম অনুষঙ্গ লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। 100 টাকার নিচে নেই এসব পণ্যের দাম। তবে স্বস্তি আছে ছোলা ও চালের দামে। নতুন করে বাড়েনি এসব পণ্যের দাম। এই বড় বড় কোম্পানি আসার পর থেকেই চালের বাজার কমা, তারা আপনি দেখেন সমস্ত ব্যবসা তাদের হাতে। তাদের বিশাল আপনার মার্কেটিং, তাদের বিশাল আপনার গুডাউন, তাদের নেটওয়ার্ক সবচেয়ে বড়। এই জন্য আমরা মনে হয় না সব কিছু জিনিসটাই আপনার একটা সহজভাবে নিচের দিকে আসবে। এটা চাহিদার তুলনায় যোগান যেন সবসময় থাকে, চেইনটা যেন কমন ঠিক থাকে। আপনার চেইন যদি ঠিক থাকে তাহলে আপনার বাজার, আপনার সরবরাহ ঠিক থাকলে আপনার বাজারটা আবার কখন প্রশ্ন। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা। লেবু আলি 100 টাকা, এক হালির দাম চলে 100 টাকা। কারণ বাজারে 100 টাকা হলে মানে লোকালি গ্রাম মহল্লার মধ্যে হবে মিনিমাম 150 টাকা। এই যে কিরায় 40 টাকার কিরায় 100 টাকা কেজি, আর যে 40 টাকা আলির লেবু 80 টাকা আলি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় রমজানে খেজুরের চাহিদা 60 থেকে 80 হাজার মেট্রিক টন। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় অব্যাহত থাকবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জুলাই আন্দোলনের মামলায় যারা পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। মেজবা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ 2 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সরকার পরিবর্তন হলেও আদালতের বিচার কাজের কোনো বাধা আসবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং বিশেষ করে আপনার গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। এদিন ট্রাইব্যুনালে বিচার কাজ দেখতে আসেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে।
তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই জুলাই যোদ্ধা। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। চট্টগ্রামে নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে, জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, রাস্তার দুপাশে চলাচলের জন্য দৃষ্টিনন্দন ফুটপাথ এবং রাস্তার এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে সহ সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হচ্ছে বলে জানান মেয়র। বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা বিএনপি সরকারের রয়েছে তা বাস্তবায়িত হলে এই নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূবালী ব্যাংকের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ধানমন্ডির সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে সচেতন করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তরাঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রাকিব। মহাব্যবস্থাপক ও CFO মোহাম্মদ লিটন মিয়া FCA সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় অঙ্গীকারাবদ্ধ। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংক শুধু সেবা প্রচার করছে না, বরং গ্রাহকদের মাঝে ডিজিটাল আর্থিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রীর সাথে 3 বাহিনী প্রধানের বৈঠক, আন্ত মন্ত্রণালয় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা। ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেছেন মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিন্ন স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি। মেরুদণ্ড সোজা রেখে সবার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, কোনো বদলি বাণিজ্য চলবে না, হুঁশিয়ারি মন্ত্রী। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। এখনো দেশকে অস্থিতিশীলের অপচেষ্টায় ফ্যাসিবাদীরা, মন্তব্য বিরোধী দলীয় নেতা। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি বিরোধী দলীয় চিফ হুইপের। রমজানের প্রথম দিনেই জমজমাট ইফতার বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়। খেজুর, লেবু ও শসার দামে উত্তাপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।